8 মাসের উঁচু পেটটা নিয়ে ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে এলো পিহু। ড্রয়িং রুমের সামনে এসে দেখলো শাশুড়ি বই পড়ছে। পিহু বলল, মা আপনাকে চা দেব? কিছু খাবেন আপনি? আনোয়ারা বেগম বই থেকে মুখ তুলে পিহুর দিকে তাকালেন। পিহুকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে শাসনের সুরে বললেন, তোকে কতবার বলেছি এভাবে চলাফেরা না করতে? কথা শুনিস না কেন? রুমে যা, ফের এদিকে দেখলে খুব মার দিব আমি। কিছু লাগলে আমি নিজেই খেয়ে নেব। পিহু মুচকি হাসল। ধীরে ধীরে হেঁটে প্রস্থান করার আগেই আনোয়ারা বেগম বললেন, তোর হাতের বাটিতে কি? ওনার জন্য একটা ফেস প্যাক বানিয়েছি। পিহু অনেকটা লজ্জা পেল। আনোয়ারা বেগম মিটমিটিয়ে হাসছেন। পিহু মাথা চুলকে রুমের দিকে হাঁটা ধরল। পিহুর খুব ভালো লাগে আনোয়ারা বেগমের শাসনে সুরে বলা প্রতিটা কথা। তাই তো মাঝে মাঝে ইচ্ছে করেই ভুল করে। খুব ভালোবাসা এবং শ্রদ্ধা কাজ করে এই মানুষটার প্রতি। বিয়ের প্রথম দিন থেকেই তাকে সব সময় পাশে থেকে সাপোর্ট করেছে। অন্য আর 5-10টা শাশুড়ির মতো গৃহ রাজনীতিতে যোগ দেয়নি। রুমে এসে দেখলো ইমন উপর হয়ে শুয়ে আছে। পিহু রেগে গেল। এই লোকটা একটুও শুধরাবে না। কত বকেছে এভাবে উপর হয়ে না শোয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা। পিহু ইমনের পাশে বসে তাকে ঠেলে সোজা করলো। এতেই হাঁপিয়ে গেছে বেচারি। 8 মাসের পেটটা নিয়ে চলতে অনেকটাই বেগ পেতে হয়। ইমনের মুখে ফেস প্যাক লাগিয়ে দিয়ে চুপচাপ বসে রইল আর দোয়া করছে যাতে এখনই ঘুম থেকে উঠে না যায় ইমন। ফেস প্যাক শুকিয়ে যাওয়ার পর পিহু ইমনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এখন ইমনকে দেখতে বন মানুষের মতো লাগছে। পিহুর হাসির শব্দে ইমন চোখ পিটপিটিয়ে তাকালো। পিহুর হাসিটা দেখে নিজেও হাসলো। পরক্ষণেই হাসি থামিয়ে বলল, এই পিহু রানী, হাসছো কেন? পিহু জবাব না দিয়ে ঠোঁটে ঠোঁট চিপে হাসছে। ইমন ভুরু কুচকে তাকিয়ে রইল। নাকের কাছে আষ্টে গন্ধ লাগতেই লাফিয়ে উঠে বসে বলল, ফের আমার মুখে ফেসিয়াল করছো তুমি? ফেসিয়াল করিনি, ওই একটু ফেস প্যাক লাগিয়ে দিয়েছি। কারণ জানতে পারি? আপনাকে যাতে সুন্দর লাগে, এটাই কারণ। আমার কি ইচ্ছে করে না আমার স্বামীকে সুন্দর লাগুক, তার সৌন্দর্য মন ভরে দেখি? পিহু নাক ফুলিয়ে বলল, আপনার পুরো অধিকার আছে আপনার স্বামীর উপর, কিন্তু মহারানী পিহু, আপনাকে তো নিজের শরীরের দিকে একটু নজর দিতে হবে, তাই না? এভাবে হেঁটে বেড়ালে তো আপনি ব্যথা পাবেন। সেই ব্যথা আমার এবং আমার বাবুর হৃদয়ে লাগবে। অনেক ফ্ল্যাট করেছেন, এবার গিয়ে মুখ ধুয়ে আসুন। ভালো বললেও দোষ। বিড়বিড় করে বলল ইমন। পিহু বিছানায় শরীর এলিয়ে দিয়ে ইমনের জন্য অপেক্ষা করছে। ইমন মুখ ধুয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। ফেস প্যাকটা দারুণ কাজ করেছে, মুখটা উজ্জ্বল হয়ে আছে। ইমন এমনিতেই সুন্দর, গায়ের রং হলদে ফর্সা, তার মধ্যে পিহুর ঘষা মাজায় আরো উজ্জ্বল হয়ে উঠেছে ইমনের ত্বকের রং। ইমনের তুলনায় পিহুর গায়ের রং অনেক চাপা, মধ্যম পর্যায়ের শ্যামলা বলা চলে। পিহু পলকহীন তাকিয়ে আছে ইমনের দিকে। গায়ে সাদা শার্টে আরো সতেজ লাগছে মানুষটাকে। পিহু নিজের ভারী পেটটা নিয়ে উঠে বসলো। বিছানা থেকে নামতে চাইলে ইমন তড়িঘড়ি করে এগিয়ে এলো পিহুর দিকে। নিজের মুখটা পিহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, নিজের কাজ করো। তবু এই শরীর নিয়ে বেশি নড়াচড়া করো না মহারানী। আপনি কিভাবে বুঝলেন আমি এখন এরকম কিছুই চাইছিলাম? লাজুক হাসলো পিহু। তুমি তো আমার হৃদয়ের রানী, তোমার মনের কথা আমি বুঝবো না তো কে বুঝবে? চাপা দীর্ঘশ্বাস ফেলে অতীত থেকে বেরিয়ে এলো পিহু। ঘাড় ফিরিয়ে তাকালো ইমনের দিকে। এই ইমনকে চিনতে বেশ কষ্ট হয় পিহুর। কেমন বদলে গেছে মানুষটা। ইমনও একই সময়ে পিহুর দিকে ফিরল। পিহুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, এভাবে কি দেখছো? কিছু না, কাছে আসো। কতদিন দূরে ছিলে জানো? ইমনের স্বাভাবিক কণ্ঠস্বর শুনে পিহু খুশি হলো। আনন্দিত মনে এগিয়ে গেল ইমনের দিকে, আবদ্ধ হলো প্রিয়তমের বাহু ডোরে। ঠিক 5 কি 6 মিনিট পরেই মেয়েটা কেঁদে ওঠে। মেয়ের কান্নার শব্দ কর্ণগোচর হতেই ইমনকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসে। মেয়েকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে পিহু। এদিকে ইমন বেশ বিরক্ত, মুড নষ্ট হওয়ায় বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। রেগে ঘুমিয়ে পড়ে। মেয়েকে ঘুম পাড়িয়ে খাটের কাছে আসতেই দেখলো ইমন ঘুমিয়ে গেছে। মনটা বিষণ্ণ হলো পিহুর। আগে মেয়েটা কাঁদলে ইমন নিজেই মেয়েকে নিয়ে হাঁটতো,
পিহুকে বলতো রেস্ট নিতে, বলতো সারাদিন খাটনির পর শরীর খারাপ করবে রাতে না ঘুমালে। অথচ এখন যেন বুঝেও বোঝে না পিহুর মনের কষ্ট। বিষণ্ণ মন নিয়ে নিজেও শুয়ে পড়ল ইমনের দিকে ফিরে। সকালবেলা তড়িঘড়ি উঠে নাস্তা বানাতে ব্যস্ত পিহু। একটু পরে ইমন উঠে যাবে অফিসে যাওয়ার জন্য। মেয়েকে শাশুড়ির কাছে দিয়ে যত দ্রুত সম্ভব কাজ করে। আজকে উঠতে খানিকটা দেরি হয়ে গেছে। গতকাল রাতে মেয়েটা বেশ জ্বালিয়েছে, তাই তো ঠিকমতো ঘুমোতে পারেনি বেচারি। ইমনকে টেবিলে আসতে দেখে তড়িঘড়ি করে চায়ের কাপে চা ঢালতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। সেখানে 10 মিনিটের মতো লেট হয়ে গেছে। নাস্তার প্লেট গুছিয়ে ইমনের সামনে দিতেই বেশ বিরক্ত হলো ইমন। পরোটা মুখে পুরে নিজে বিরক্ত প্রকাশ করলো পিহুর উপর। রেগে বলল, কি ছাতার নাস্তা বানিয়েছে, লবণ হয়নি ঠিক মতো। পিহু রান্নাঘর থেকে দৌড়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালো। ইমনকে বলল, সরি, আসলে শরীর বেশ খারাপ করছিল, তাই কিরকম হয়েছে সেটা বুঝতে পারিনি। সারাদিন ঘরে কি এমন কাজ করো যে শরীর খারাপ করে তোমার? যখনই বাসায় আসি তখনই শুনি তোমার শরীর খারাপ। তোমার শরীর ভালো থাকে কোন দিন? রাগ করবেন না প্লিজ, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য নুডলস করে আনছি। 5 মিনিট লাগবে শুধু। আমি 5 মিনিট বসি আর ওইদিকে আমার অফিসের কাজ তুই করে দিয়ে আসবি? রেগে চেঁচিয়ে বলল ইমন। ইমনের বজ্রকণ্ঠ শুনে পিহু একেবারে চুপসে গেছে। নাস্তার প্লেট ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। অফিসের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে হনহন করে বেরিয়ে গেল ইমন। পিহু ব্যথিত মন নিয়ে নীরবে সব দেখে গেল। যতটুকু সম্ভব পিহু চেষ্টা করে ইমনের মন রক্ষা করে চলার, তবুও পেরিয়ে উঠছে না। আজকে তো কেঁদেই ফেলেছে বেচারি। এখন মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। ইমন আজ ঘুরতে যেতে চেয়েছিল। পিহু নিজেও খুব খুশি ছিল। রেডি হয়ে বের হওয়ার সময়ই মেয়েটা প্রস্রাব করে দিল ইমনের শার্টে। ইমন রেগে বলল, মেয়েকে ডাইপার পরালি না কেন? দেখ তো, প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে। বিরক্ত হয়ে বলল ইমন। ইস, একদম ভুলে গেছিলাম, ইস্পি তো এখন অল্প অল্প খাবার খেতে পারে, ওর প্রস্রাব না পাক। আপনার তো গোসল করা লাগবে। আমি সব রেডি করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি গোসল সেরে আসুন। তুই আসলেই কোনো কাজের না, অশান্তি ছাড়া আর কিছুই দিতে পারিস না তুই আমাকে। রেগে গিয়ে বলেই ফেলল ইমন। পিহু একেবারেই থমকে গেছিল, শুধু চেয়ে দেখছিল ইমনের চলে যাওয়া। ইমন যাওয়ার পরে নিজের মনকে বেশ বকেছে। কেন সে ভুলে গেল এই বিষয়টা? সব ঠিকঠাকই ছিল, শুধু নিজের বেখেয়ালিপনার কারণে মানুষটা রেগে বেরিয়ে গেছে। নিজেকে বকেও শান্তি পায়নি পিহু, মনটা একদম ভেঙে গেছে। বারান্দায় দাঁড়িয়ে কেঁদে ফেলেছে। সে কি একটু সুখ দিতে পারেনি ইমনকে? কিভাবে এটা বলল ইমন? আজকাল পিহুকে নিজের আশেপাশে দেখলেই রাগ উঠে যায় ইমনের, সাথে বেশ বিরক্ত বোধ হয়। নিজেকে খুব অসুখী লাগে। কত ফ্যান্টাসি ছিল বিয়ের আগে, বউকে নিয়ে এটা করবে ওটা করবে, বউ শাড়ি পরবে, মাথায় বেলি ফুলের মালা গুঁজে দুজনে একসাথে রিকশায় ঘুরবে। অথচ পিহু এসবের যেন ধার ধারে না। বাহিরে বের হলে বস্তার মতো বোরখা একটা পরে বের হবে। ইমনের ভালো লাগা সব এক নিমেষেই হারিয়ে গেছে যেন। সব তিক্ত লাগে এখন, বিশেষ করে পিহুকে আরো বেশি তিক্ত লাগে। গত ফ্রাইডে দেখেছে তাদের অফিসের এক কলিগকে, কতটা হ্যাপি তারা। ফেসবুকে কত সুন্দর ছবি আপলোড করে, তার ওয়াইফ তাকে কত সুন্দর গিফট দেয়। অথচ পিহু একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলল ইমন। তাছাড়া এখন ইমনের মনে হয় পিহুকে তার পাশে একদমই মানায় না। এই তো সেদিন অফিস শেষে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, ইমনে ছিল সেখানে। খাওয়া দাওয়া শেষের দিকে এক পর্যায়ে ইমনের সাথে কাজ করে লিজা নামের এক মেয়ে কলিগ প্রপোজ করে ইমনকে। বেশ অবাক হয়েছিল সেদিন ইমন, তবে কিছুই বলেনি। ইমনের সাথে অনেকেই বলেছে লিজাকে ইমনের পাশে বেশ মানায়। হাই সোসাইটির মেয়ে, দেখতে বেশ, হাই সোসাইটির ভাষায় বলতে গেলে দেখতে হট, কথাবার্তাও মার্জিত। ইমন সেই দিনই পিহুকে লিজার সাথে কম্পেয়ার করা শুরু করেছে। তারপর থেকেই পিহুকে সহ্য হয় না, নিজেকে অসুখী মনে হয়। তাছাড়া পিহুর গায়ের রং বেশ চাপা। মেয়েটা হওয়ার পরে স্বাস্থ্য বেড়ে গেছে অনেকটাই, দেখতে বেশ বেমানার লাগে। অথচ অন্যদিকে ইমনকে দেখলে বোঝাই যায় না সে বিবাহিত এবং একটা বাচ্চা আছে। তার সাথে মেল কলিগরা তো সেদিন বলেই দিয়েছিল ইমনের সাথে লিজাকেই মানায়, দুজনেই একই স্ট্যান্ডার্ডে আছে। ইমন সেদিন বেশ ভেবেছে এটা নিয়ে, যদিও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। অফিসে মেয়ে কলিগরা যখন ইমনের সাথে কথা বলে স্মার্টলি, তখন বাসায় এলে পিহুর কথাবার্তা একেবারেই আনস্মার্ট এবং গেঁয়ো লাগে।
পিহু ড্রেস আপ দেখলেও ইমনের মন বলে ওঠে, এমন কেউকে কিভাবে জীবনসঙ্গী করলি? এইসব হাজারো চিন্তা বাদ দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ইমন। নিজেকে এখন কিছুতেই পিহুর সাথে মানিয়ে নিতে পারছে না। তাছাড়া মেয়েটা ওকে ঠিকমতো টাইম দিতে পারে না। যখনই একান্ত কিছু সময় কাটাতে চায় তখনই কোনো না কোনো কাজ এসে পড়বে, অথবা মেয়েটা কেঁদে উঠবে, অথবা মায়ের সেবার কথা মনে পড়বে। এই তো গতকালের কথা। নিজের মনকে জোর করে ইমন পিহুর সাথে সময় কাটানোর জন্য কিছু সময় চেয়েছিল। অমনি মায়ের ডাক পড়েছে। মায়ের মাথায় যেন তেল দিয়ে দেয়। মায়ের মাথায় তেল দেওয়ার পর ইস্পিকে খাওয়ালো, সন্ধ্যের নাস্তা বানালো। সবশেষে ইমনের জন্য আর সময় রইল না পিহুর কাছে। গতকাল বেশ রাগ হয়েছিল, সাথে বিরক্তিকর শেষ সীমায় পৌঁছে গেছে ইমন। এবার ইমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আজ রাতেই মায়ের সাথে কথা বলবে ভাবছে। আনোয়ারা বেগম সোফায় বসে বই পড়ছেন। এমন সময় দরজায় নক পড়ল। বই রেখে দরজার দিকে তাকিয়ে বললেন, ভেতরে এসো। আনোয়ারা বেগমের স্বামী 2 বছর আগেই মারা গেছেন। তারপর থেকেই অবসর সময়ের সঙ্গী হয়েছে বই। ইস্পি হওয়ার পর থেকে ইস্পিকে নিয়েও অনেক সময় পার করে দেন, অথবা পিহুর কাজে সাহায্য করেন। ইমনকে ভেতরে আসতে দেখে পা গুটিয়ে নিলেন আনোয়ারা বেগম। ইমনকে বসার জায়গা করে দিল। ইমন মায়ের কাছে বসল। ইমনের মাথায় হাত বুলিয়ে আনোয়ারা বেগম বললেন, কিছু বলবি বাবা? হ্যাঁ মা। তো বল। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাই তোমাকে জানাতে এলাম। কি সিদ্ধান্ত নিয়েছিস? আসলে মা, আমি মাসনা করতে চাই। আনোয়ারা বেগম অবাক হলেন। অবাক হয়ে বললেন, হঠাৎ এই সিদ্ধান্ত? অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। পিহু থাকবে, সমস্যা নেই। আনোয়ারা বেগম গম্ভীর স্বরে বললেন, এক্সাক্ট কারণ জানতে চাই, যেটার উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নিয়েছো তুমি। ইমন কিছুক্ষণ চুপ করে থেকে লম্বা শ্বাস টেনে নিয়ে বলতে শুরু করলো, মা, পিহু আমার স্ট্যান্ডার্ডের না, চলাফেরাও কেমন গাইয়ে টাইপের। তাছাড়া সে আমাকে সময় দিতে পারে না। যখনই আমি একটু সময় চাই তখনই সে কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাতেও ঠিকমতো সময় দেয় না। হয় পিহু ক্লান্ত থাকে, আর নয়তো ইস্পিকে নিয়ে পড়ে থাকে। আমি যেন ওর জীবনে ফেলনা ছাড়া কিছুই না। ওর এসব অবহেলায় আমি তিক্ত হয়ে গেছি। আমার কত ফ্যান্টাসি ছিল, কিন্তু পিহু সেসবের কিছুই পূরণ করতে পারেনি। তাই আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। এখন তুমি পারমিশন দিলেই হবে। আমি নিজের পছন্দের কাউকে বিয়ে করতে চাই। আনোয়ারা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে আমি পারমিশন দিলাম, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগামী 1 সপ্তাহের জন্য ছুটি নেবে অফিস থেকে। সারাদিন পিহু যেসব কাজ করে আগামী 1 সপ্তাহ তুমি সেসব কাজ করবে। অর্থাৎ ঘরের সব কাজ তোমাকে করতে হবে। বাজার থেকে শুরু করে রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, এভরিথিং। এমনকি ইস্পিকেও তুমি রাখবে। পিহুকে আমি আমার কাছে রাখবো। সব কাজ শেষ করে যদি তুমি এক্সট্রা টাইম বের করে নিতে পারো, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো নির্দ্বিধায়। রাজি আছো? এটা কেমন শর্ত মা? এটাই আমার শর্ত। শর্ত মোতাবেক সব করলে দ্বিতীয় বিয়ের জন্য তোমাকে বাধা দেব না। এখন তুমি ভাবো তুমি কি করবে। ঠিক আছে, আমি শর্তে রাজি। যাও এখন। আর হ্যাঁ, তোমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে যেন পিহুর কানে না যায়। ইমন বেরিয়ে এলো রুম থেকে। শর্তটা কঠিন মনে হয়নি তার কাছে। মনে হচ্ছে এসব আর এমন কি কাজ, এক নিমেষেই করে নিতে পারবে। রুমে এসে ঝটপট করে অফিসের বসের কাছে ফোন দিয়ে ছুটি চেয়ে নিল আগামী 1 সপ্তাহের। রাতে সবার খাওয়া দাওয়া শেষে পিহু ইস্পিকে খাইয়ে দিল। সবকিছু গুছিয়ে ধুয়ে মুছে রুমে যাওয়ার আগেই শাশুড়ি ডাক দিল। পিহু সেদিকে এগিয়ে গেলেই আনোয়ারা বেগম পিহুকে নিয়ে তাদের রুমে গেলেন। ইমন অফিসের কাজ করছিল। মাকে দেখে সেসব রেখে স্থির হয়ে বসল। আনোয়ারা বেগম নাতনির সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে ইমনের দিকে তাকিয়ে বললেন, রাত 12টা বাজলো। এই মুহূর্ত থেকেই তোমার শর্ত মোতাবেক কাজ করা শুরু হবে। ইস্পিকে তোমার কাছে রেখে গেলাম। পিহুকে আমার সাথে নিয়ে যাচ্ছি আমার রুমে। পিহু বেকুবের মতো মা ছেলের কথাবার্তা শুনে যাচ্ছে, তবে এসবের কিছুই বুঝতে পারছে না। আনোয়ারা বেগম পিহুর হাত ধরে বললেন, চল, আজ থেকে তুই রেস্ট করবি, কোনো কাজে হাত দিবি না, এমনকি ইস্পিকেও ধরতে পারবি না। আমার কথার যদি হেরফের করিস তো সেদিন তোর একদিন কি আমার একদিন, যে কদিন লাগে। মা, এসব কি বলছেন? বাংলায় বলছি, বুঝতে পারছিস না? চল আমার সাথে। শাশুড়ির ধমক শুনে পিহু চুপসে গেল। আনোয়ারা বেগম পিহুকে নিয়ে বেরিয়ে আসার সময় পেছন ফিরে বললেন, কাল সকাল থেকেই সব কাজ শুরু করবে।
মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে 1টা বেজে গেল ইমনের। এই 1 ঘন্টা মেয়েকে নিয়ে হাঁটতে হয়েছে। ইস্পিকে শুইয়ে দিল, নিজেও শুয়ে গেল। চোখটা একটু লেগে এসেছিল ইমনের। এরই মধ্যে ইস্পি আবার কেঁদে ওঠে। লাফ দিয়ে উঠে বসে ইমন। পুরো শরীর থরথর করে কাঁপছে। মেয়েকে কোলে নিয়ে দেখলো প্রস্রাব করে দিয়েছে। ইস্পির জামা, প্যান্ট, এমনকি কাঁথা আর বিছানা সহ ভিজে গেল। খাট থেকে নেমে ইস্পির জামা কাপড়ের ড্রয়ার থেকে কাপড় নিয়ে সেগুলো পাল্টে দিল। মেয়ের জামা কাপড় পাল্টাতে গিয়ে এরকম যুদ্ধ করতে হয়েছে। কাঁথা পাল্টে দিল। আবারও 1 ঘন্টার মতো হাঁটতে হয়েছে মেয়েকে নিয়ে। ইস্পি ঘুমোতেই মেয়েকে শুকনো জায়গায় শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। বিছানায় শরীর রাখতে ইস্পির প্রস্রাবের জায়গা থেকে গন্ধ এসে নাকে লাগলো ইমনের। কোনো রকমে চাদর পাল্টে আবার শুয়ে পড়ল, কিন্তু এবার আর ঘুম আসছে না। মোবাইলে সময় দেখলো রাত 3:30 বাজে। এদিক সেদিক করতে করতে ফজরের দিকে চোখটা একটু লেগে এসেছিল ইমনের। তার একটু পরেই ইস্পি আবারও কেঁদে ওঠে। এবারও লাফিয়ে ওঠে ইমন। মেয়েকে কোলে নিয়ে হাঁটতে থাকে। এরই মধ্যেই গায়ের প্রস্রাব করে দিল মেয়েটা। ইমন মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, বাবাইকে একটু ঘুমোতে দাও না মামুনি। মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। বারান্দায় গিয়ে দাঁড়ালো ইমন মেয়েকে নিয়ে। ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগতেই শিরশির করে ওঠে শরীর। পিহুর সাথে মনোমালিন্য হওয়ার পর থেকেই শালাতের অনিয়ম করে আসছে ইমন। আজও এর ব্যতিক্রম হলো না। তাছাড়া এখন শালাতে দাঁড়ালে কিছুতেই শালাতে মন দিতে পারে না। কি সব হাবিজাবি চিন্তা আসে। আগের মতো সেই অনুভূতি কাজ করে না শালাতে দাঁড়ালে। 6টার দিকে ইস্পি চিৎকার করে কাঁদতে লাগলো। ইমন এবার বেশ বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে পিহুকে ডাকতে গিয়ে থেমে গেছে। মেয়েকে নিয়ে অনেকক্ষণ হাঁটার পরেও কান্না থামাতে পারল না। কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না ইমন। অনেক ভেবে চিন্তে বুঝতে পারলো ইস্পির হয়তো খিদে পেয়েছে। ইস্পিকে দোলনায় শুইয়ে দিয়ে তড়িঘড়ি রান্নাঘরে গেল। ইস্পির খাবার খুঁজে বের করতে 20 মিনিটের মতো সময় চলে গেল। খাবার বানিয়ে আনতে আরও কাঠখড় পোড়াতে হলো ইমনকে। অবশেষে খাবার বানিয়ে রুমে এলো। দোলনার দিকে চোখ যেতেই দেখলো ইস্পি সেটা ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। খাবারগুলো ড্রয়ারের উপর রেখে দৌড়ে মেয়ের কাছে গেল ইমন। তাড়াতাড়ি কোলে নিয়ে বুকে জড়িয়ে নিল। আর একটু হলেই পড়ে যেত মেয়েটা। বুকটা ধরফর করছে এখন ইমনের। ইমনের হঠাৎ মনে পড়ল কয়েকদিন আগের ঘটনা। ইস্পিকে দোলনায় রেখে পিহু রান্নাঘরে গেছিল। বারবার বলে গেছে ইস্পিকে যেন একটু দেখে। ইমন বেশ বিরক্ত হয়েছিল। রান্নাঘর থেকে এসে দেখলো ইস্পি একটু হলেই পড়ে যাবে। তাড়াতাড়ি করে সেদিকে যেতেই কিছু চা ইমনের অফিসের কাগজে ছিটকে পড়েছিল। তাতেই কি রাগটাই না দেখিয়েছিল ইমন। পিহু এক কোণে মেয়েকে নিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। কোনো প্রত্যুত্তর করেনি ইমনের ভয়ে। সেসব মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে ইস্পিকে খাবার খাওয়াতে লাগলো। উফ, বাচ্চাদের খাবার খাওয়ানো মানে একটা যুদ্ধ জয় করার মতো। অনেক চেষ্টা করে অল্প খাবার খাওয়াতে পেরেছে ইমন। এই অল্প খাবার খাওয়াতে গিয়ে 7:30 বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে চক্ষু কপালে উঠল ইমনের। কোথায় ভেবেছিল একটু ঘুমিয়ে নেবে, তা আর হলো না। মেয়েকে কোনো রকমে ঘুম পাড়িয়ে শার্ট গায়ে দিয়ে বের হলো বাজার করতে। বাজার করে এসে হাঁপিয়ে গেছে ইমন। 1 গ্লাস পানির জন্য পিহুকে ডাকতে গিয়ে থেমে গেল। নিজের মনে মনে ঠিক করেই নিল যেইভাবেই হোক এই শর্তে সে জিতবেই। তার মাকে দেখিয়ে দেবে সেও পারে। জিদের বশে উঠে গিয়ে নিজের পানি নিজেই নিয়ে খেলো। ঘড়িতে 9টা বাজতে দেখে বেকেল হলো ইমন। বিড়বিড় করে বলল, অদ্ভুত, সময় যেন দৌড়ে পালাচ্ছে। তড়িঘড়ি করে রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে শুরু করলো। পরোটার জন্য আটা মাখতে গিয়ে পানি বেশি হয়ে গেল। কোনো রকমে আটাকে ঠিক করে রুটি বেলা শুরু করলো। রুটিগুলো একটাও গোল হলো না। এতে বেশ বিরক্ত হলো ইমন। বিড়বিড়িয়ে বলল, পিহু কিভাবে গোল রুটি বানায়? আমার তো হচ্ছেই না। রুটি চুলায় দিতেই ইস্পি কেঁদে উঠল। মেয়েকে কোলে নিয়ে রান্নাঘরে এসে দেখলো রুটি পুড়ে গেছে। তাড়াতাড়ি করে নামাতে গিয়ে হাত পুড়ে ফেলল ইমন। চুলাটা ঝট করে বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। বেশ বিপাকে পড়লো এবার। মেয়েকে রাখবে নাকি রুটি গরম করবে সেটাই বুঝতে পারছে না। মনে মনে ভাবল, পিহু কিভাবে যে সামলায় এত দিক। নিজের চিন্তায় বিরক্ত হয়ে ফের কাজে মন দিল। সকালের দিকে ঘুম থেকে উঠে অভ্যাসবশত রান্নাঘরের দিকেই যাচ্ছিল পিহু। দরজার বাহিরে পা রাখতেই অমনি ধমক দিলেন আনোয়ারা বেগম। পিহু চমকে পিছনে ফিরে তাকাতেই চোখ রাঙালেন তিনি। এরপর আর বের হতে দেয়নি রুম থেকে। এখন খাটে বসে অস্থির হয়ে আছে পিহু। ওদিকে মানুষটা কি করছে কে জানে।
তাছাড়া ইপসিকে খাওয়ানোর সময় হয়ে গেছে। রাতে বাবা মেয়ে দুটো কিভাবে ছিল সেই চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারেনি বেচারি। মনটা বারবার ছটপট করেছে একটু গিয়ে দেখে আসার জন্য, কিন্তু শাশুড়ির ভয়ে যেতে পারছে না। তিনি সোফায় বসে বই পড়ছেন। কঠিন স্বরে বলেছেন, বাইরে গেলে খবর আছে পিহুর। পিহু এবার ইতস্তত করে বলল, মা। আনোয়ারা বেগম বই রেখে মাথা তুলে পিহুর দিকে তাকালো। পিহু ঘাবড়ে গেছে, তবুও সাহস সঞ্চয় করে বলল, হঠাৎ করে ওনার কি হয়েছে? আর আপনি বা কেন ওনাকে দিয়ে কাজ করাচ্ছেন? আক্কেল কি লোভ পেয়েছে? সেটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই পথ বেছে নিতে হয়েছে। মানে? তোর এত মানে বুঝে লাভ নেই। রাতে তো ঘুমোসনি, এখন ঘুমিয়ে পড়। ও, নাস্তা করা তো বাকি আছে, নাস্তা করে তারপর ঘুমাবি। কথাগুলো বলতে বলতে তিনি উঠে দাঁড়ালেন। দরজার কাছে দাঁড়িয়ে হাঁক ছেড়ে বললেন, আজকে কি নাস্তা পাবো নাকি উপোস থাকতে হবে? পিহু পোকার মতো চেয়ে চেয়ে দেখছে, শুধু কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। ইমন ঘেমে নিয়ে নাস্তার প্লেট টেবিলে রেখে তার মাকে বলল, নাস্তা রেডি, তোমরা খেতে এসো। আনোয়ারা বেগম পিহুকে নিয়ে গিয়ে টেবিলে বসলেন। পিহু একবার ইমনের দিকে একবার আনোয়ারা বেগমের দিকে তাকাচ্ছে। আনোয়ারা বেগম পিহুর প্লেটে পরোটা তুলে দিয়ে নিজেও নিলেন। ইমন একপাশে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। তার মা একবারও তাকে বসতে বলছে না, তাই খারাপ লাগছে। ইমন অবচেতন মনেই নিজেকে প্রশ্ন করলো, পিহুকেও তো কখনো আমার পাশে বসতে বলি না, তখন কি ওর এইরকমই খারাপ লাগে? এইসব ভেবে ইমন পিহুর দিকে তাকালো। মুখটা মলিন হয়ে আছে মেয়েটার। মনের মধ্যে একরাশ মায়া কাজ করলো ইমনের। অপরক্ষণেই আবার এসব ভাবনা চিন্তা ফেলে নিজের লক্ষ্যে ফোকাস করলো। আনোয়ারা বেগম পরোটা মুখে দিয়ে মুখ কুঁচকে ফেললেন, চোখ রাঙিয়ে তাকালেন ইমনের দিকে। ইমন খানিকটা ভড়কে গেল। আনোয়ারা বেগম চিবিয়ে চিবিয়ে বললেন, কি ছাতার নাস্তা বানিয়েছিস, লবণ হয়নি? এটাকে পরোটা বলে? তেলে ডুবিয়ে রেখেছিস, আর পরোটা এরকম মানচিত্র হয়ে গেল কেমন করে? ভাজিতে ঝাল দিয়ে ভরিয়ে রেখেছিস, লবণের ছিটে ফোটাও নেই। মুখে বড় বড় কথা বলিস, কাজের বেলায় ফাঁপড়। ইমন একেবারেই বাকরুদ্ধ হয়ে গেল। এটা তার মায়ের কোন রূপ দেখছে সে? এতটা রূঢ় ব্যবহার! খাবার যে খারাপ হয়েছে সেটাই দেখলো, এটা কেন দেখলো না সে অনেক কষ্টে এনে বানিয়েছে? ইসমিকে সামলে নাস্তা বানাতে বেশ বেগ পেতে হয়েছে, এটা কেন বুঝতে চাইছে না? হঠাৎ ইমনের চোখে পানি চিকচিক করে উঠল। খুব খারাপ লেগেছে তার মায়ের ব্যবহার। বলল, মা, ইসমিকে সামলে নাস্তা বানাতে হয়েছে, তাছাড়া ও একটু পরপর কেঁদে উঠছিল। কি থেকে কি করেছি বুঝতেই পারিনি। একটা বাচ্চাও তোর দ্বারা সামলানো যায় না? সারাদিন তো শুয়ে বসেই কাটিয়ে দিস, এখন যত নখরা করছিস। ইমন এবার একেবারে স্তব্ধ হয়ে গেল। এইরকম ব্যবহার সে একদমই আশা করেনি। ভেবেছিল তার মা বুঝবে রান্না খারাপ হওয়ার কারণ, কিন্তু তিনি তো বুঝতেই চাইছেন না। এদিকে পিহু বোকার মতো তাকিয়ে আছে ইমনের দিকে। শাশুড়ির ভয়ে কিছু বলতেই পারছে না। আর কেনই বা তিনি নিজের ছেলের সাথে এমন ব্যবহার করছেন? পরোটা খাওয়া শেষে চা দিতে বললেন আনোয়ারা বেগম। মায়ের এমন ব্যবহার দেখে মনটা খারাপ হয়ে গেছে। অন্যমনস্ক হয়ে চা ঢালতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। এই নিয়ে দুবার পুড়েছে হাত। ছ্যাঁত করে উঠলো যেন চামড়া। তাড়াতাড়ি সিঙ্কের কল ছেড়ে পানির নিচে হাত ধরে রাখলো। চা নিয়ে তার মায়ের সামনে দিতেই তিনি বেশ বিরক্ত প্রকাশ করে বললেন, সামান্য চা আনতে এতক্ষণ লাগে? কিভাবে যে সংসার সামলাবি কে জানে। আমার হাত পুড়ে গেছিল মা। এই সামান্য চা ঢালতে গিয়ে হাত পুড়িয়েছিস? তোকে দিয়ে সত্যি কিচ্ছু হবে না, মুখে বড় বড় কথা আছে শুধু, তাই না? ইমনের এবার সত্যিই খারাপ লাগছে। এমন নির্দয়ের মতো ব্যবহার করছে কেন তার মা? ইচ্ছে করে তো দেরি করেনি। কারণটা জানতে না চেয়েই প্রথমেই কথা শুনিয়ে দিল। দুইবার হাত পুড়েছে, তাও আবার একই জায়গায়। কিভাবে সহ্য করবে সে? কিন্তু মুখে কিছু বলতে পারল না ইমন। কেমন যেন ভেতর থেকে কথা আসছে না। কিছু বললেই এই বুঝি আরো কথা শুনতে হবে, এই ভয়ে। চায়ের কাপে চুমুক দিয়ে এক ঢোক মুখে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আনোয়ারা বেগম। অগ্নি চোখে তাকালেন ইমনের দিকে। ইমন মনে মনে সত্যিই ভয় পাচ্ছে। আবার কি হলো? আনোয়ারা বেগম বললেন, এটা কি বানিয়েছিস? এটা চা নাকি শরবত? চিনির পুরো ডিব্বা উপর করে ঢেলে দিয়েছিস নাকি? চা বানানোর সময় ইসপি কাজ ছিল, তাই তাড়াহুড়ো করতে গিয়ে চিনি বেশি পড়ে গেছে। আরো আগে ঘুম থেকে উঠে কাজ করতে পারিসনি? মা, ইসপি রাতে ঠিক মতো ঘুমোতে দেয়নি, সারাদিন তো পড়ে পড়ে ঘুমাস। কোন কাজটা ঠিক মতো করিস? আনোয়ারা বেগম আরো কথা শুনিয়ে চলে গেলেন।
ইমনের কান্না পেয়ে গেল। চা কেন খারাপ হয়েছে সেটা তো জানিয়েছে, তবুও কেন এত রুড হলো তার মা? কেন একটুও বুঝতে চাইছে না? ভীষণ খিদে পাওয়ায় ইমন তাড়াতাড়ি খেতে বসে গেল। খাবার মুখে দিয়ে বুঝলো আসলেই খাওয়ার যোগ্য হয়নি, তবুও গিলে নিল। এছাড়া তো উপায় নেই। অল্প খাওয়ার পরেই পেট জ্বলতে শুরু করলো। খালি পেটে ঝাল নাস্তা পড়ায় জ্বলে যাচ্ছে। ঢকঢক করে পানি খেয়েও কমলো না জ্বালা, যেন আরো বেড়ে গেছে। রাগে দুঃখে ইমন চায়ের কাপে চুমুক দিতেই ঠোঁট পুড়িয়ে ফেললো। তার মধ্যে আবার ইস্পি কেঁদে উঠল। রাগটা আরো বেড়ে গেল। নিজের রাগ দমন করে মেয়েকে কোলে নিয়ে দেখলো ইস্পি হাগু করে দিয়েছে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল। এবার কোনো রকমে মেয়েকে পরিষ্কার করে নিল। এদিকে আবার দুপুর হয়ে আসছে, রান্না চড়াতে হবে তো। দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসলো ইমন। আলু কুচি করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলি কেটে গেছে, সেই সাথে কালো দাগ পড়েছে আঙুলে। মাছ ভাজতে গিয়ে তেলের ছিটা হাতে পড়তেই লাফিয়ে উঠল ইমন। রাগ লাগছে তার, বেশ বিরক্তও হলো। সামান্য একটা আবদার করেছিল সে, তার বদৌলতে এইসব পোহাতে হচ্ছে এখন। মেনে নিলে সমস্যাটা কই ছিল? এইসব চিন্তা করে রাগ করেই মাছ উল্টাতে গিয়ে অনেকখানি তেলের ছিটা পড়লো হাতে। তাড়াতাড়ি করে বেসিনে পানি ছেড়ে হাতটা সেই পানির মধ্যে ধরে রাখলো। যাক, একটু জ্বালা কমলো, তবে ফোসকা পড়ে গেছে হাতে। রান্না চড়াতে গিয়ে এবার সত্যিই ইমন অসহায় হয়ে পড়লো। রান্না কিভাবে করতে হয় সেটা না জেনেই এমন শর্ত কি করে মেনে নিল সে? কত বড় গাধা হলে এমন করতে পারে মানুষ? নিজের উপর রাগটা তীর করে বাড়তে থাকলো। খুশির ঠেলায় তখন এসব কাজকে কাজই মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে এই কাজ তার দ্বারা সম্ভব না। দুপুরে খাবার খাওয়ার সময় মায়ের কাছ থেকে আরেক দফা কথা শুনতে হলো ইমনের, তবু চুপ ছিল। নিজে খেতে গিয়ে বুঝতে পারলো এই খাবার খাওয়ার যোগ্য না আসলেই, তাই আর খেতে পারলো না। মেয়েকে খাইয়ে দিয়ে একটু ঘুমোতে চেয়েছিল, তখন মনে পড়লো সকালের দিকে কারবারি করে কাপড় কতগুলো ভিজিয়ে রেখে এসেছে। ঘুমোনো আর হলো না, সে কাপড় ধুতে হলো। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল। ইসমি চিৎকার করে কাঁদছে। ইসমিকে কোলে নিয়ে বেশ অনেকক্ষণ হাঁটলো। এর মধ্যে দুইবার প্রসাব করে ভিজিয়ে দিয়েছে ইমনকে। সেসব পাল্টে নতুন কাপড় পরালো মেয়েকে। ঝুড়িতে উকি দিয়ে দেখলো ইসমির অনেক কাপড় জমেছে। চোখ বড় বড় করে নিল ইমন। মেয়েটা একদিনে এত কাপড় নষ্ট করে, আর সেসব পিহু প্রতিদিন ধোয়। একটা চাদর আর ইসমির দুইটা কাঁথা ধুতে গিয়েই তার নাজেহাল অবস্থা, সেখানে মেয়েটা কিভাবে এত কাপড় একদিনে ধোয়? এসব হাজারো চিন্তা ভাবনার মাঝে রাতের খাবার তৈরি করলো। ফের একচোট বকা শুনলো মায়ের কাছ থেকে। নিজের ঘরে নিজেকেই পর মনে হচ্ছে ইমনের। আর খেতে পারলো না সে। ইসমিকে সামলাতে গিয়ে তখনই বুঝলো মেয়েটা রাতে বেশি জ্বালায়, দিনে ঘুমিয়ে থাকে, রাতে আর ঘুমোয় না। এইভাবে করতে করতেই রাত অনেক পার হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠলো মেয়ের চিৎকারে। উঠে দেখলো মেয়েটার খিদে পেয়েছে। কোনো রকমে হাত মুখ ধুয়ে ইসমির খাবার বানালো। মেয়েকে খাইয়ে দিয়ে যেই না একটু বসেছে অমনি ইসমি বমি করে দিল। ইমন আহাম্মকের মতো মেয়ের দিকে তাকিয়ে আছে। সে আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে তার অনুভূতিটা, তবে ভীষণ বাজে রকমের অনুভূতি অনুভব হচ্ছে। আবার এদিকে রাতে ঘুমোতে না পারায় মাথায় ব্যথাটা টনটন করছে, চোখে ঝাপসা দেখছে। শুতে চাইলেও পারছে না, কারণ ইসমি দুষ্টামি করছে। হামাগুড়ি দিয়ে বারবার খাটের কিনারায় চলে যাচ্ছে, যার কারণে প্রহরীর মতো পাহারা দিতে হচ্ছে মেয়েকে। সকালে নাস্তা বানাতে না পারার কারণেই ইমন মায়ের কাছ থেকে বকা শুনল, তবে স্বাভাবিক বকা নয়, যা তা বকা। মায়ের এমন রূপ দেখে মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আজ রাতে ইসপি তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। আকাশটা আজ স্বচ্ছ। ইমন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। 3 দিন পার হয়েছে তার শর্তের। গত 3 দিনের অভিজ্ঞতা থেকে সে অনেক কিছু উপলব্ধি করেছে। আকাশে জ্বলতে থাকা মিটিমিটি তারাদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে অনেক কিছুই। পিহুর বাবা মা নেই, মামার বাসায় বড় হয়েছে, সেখানে কখনোই কদর পায়নি। যখন এ বাড়ি এলো, মায়ের ভালো ব্যবহার দেখে মেয়েটা প্রায় খুশিতেই গদগদ হয়ে যেত। ইমনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে কতটা খুশি ছিল। সারাদিন দৌড় ঝাঁপ করত আর তার মায়ের পেছনে। বাসায় এলেই এটা সেটা এগিয়ে দিত। ইমনের পছন্দের খাবারগুলো এনে সামনে দিয়ে মিষ্টি করে হাসতো। আসলে এটা ছিল একটা বাহানা ইমনের একটু কাছাকাছি থাকার, কারণ যখনই পিহু ইমনের পছন্দের কিছু রান্না করেছে তখনই সে অনেকখানি আদর করেছে পিহুকে। সেই আদর পাওয়ার আশায় এত কিছু করতো মেয়েটা। যেদিন বাবা হবে শুনেছিল কি খুশিটাই না হয়েছিল ইমন।
ইমনের খুশি দেখে পিহুও অনেক খুশি হলো। মেয়েটা যেন স্বামীর আনন্দেই আনন্দ খুঁজে পেত। পিহুর খেয়াল রাখা আরো বেড়ে গেল ইমনের। মেয়েটা হওয়ার পর তো পারলে পিহুকে কোলে নিয়ে হাঁটে এমন অবস্থা ছিল। পিহু লজ্জায় গুটিয়ে যেত, তবে মেয়েটা ভীষণ খুশি হতো। ইমন দীর্ঘশ্বাস ফেলে। তার জীবনের সবচেয়ে বড় ভুল ইসলামী শারিয়াহ থেকে সরে আসা। আল্লাহর প্রদত্ত দিন থেকে সরে যাওয়ার পরপরই তো পিহুর সাথে সংসারটা জটিল মনে হলো। ভুলে গেল রবের বাণী, ভুলে গেল পরনারীর দিকে চোখ পড়লেই দ্রুত নামিয়ে নিতে হবে, ভুলে গেল পরনারীর সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা ঠিক নয়। কেউ আকর্ষণীয় ভঙ্গিতে কথা বললে যদি সেটা মনে প্রভাব ফেলে তাহলে দ্রুতই নিজের স্ত্রীর দিকে মনোযোগী হবে। ভুলে গেছিল এসব আদেশ, ভুলে গেছিল মানহাজ, নভসের অনুসরণ করে বসেছিল। তাই তো তিক্ততা এসে ভর করেছিল মনে। আসলে হালাল এবং হারাম কখনো একসাথে থাকতে পারে না। যদি কোনো একটা মনে গেড়ে বসে তাহলে অপরটার সাথে দূরত্ব বাড়ে। যে হৃদয় গান শুনে অভ্যস্ত সেই হৃদয় কখনোই কুরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয় না। যে পুরুষ অন্য নারীর রূপে মুগ্ধ সেই পুরুষ কখনোই নিজের স্ত্রীর রূপে মুগ্ধ হয় না। মনটা কেঁদে উঠল ইমনের, সাথে ছটফট করে উঠল। অনেক বড় ভুল করেছে সে, অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল সে। ক্ষমা চাইতে হবে তার, আগে রবের কাছে, তারপর পিহু এবং মায়ের কাছে। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো ইমন। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গত 3 দিন একটানা রান্নাঘরে থাকায় ত্বকের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়েছে। আর পিহু তো দিনের পর দিন রান্নাঘরে কাটায়। হৃদয়টা আর্তনাদ করে ওঠে ইমনের। অজু করতে গিয়ে দেখলো নখ বড় হয়ে ময়লা জমেছে। পুরনো কিছু সুন্দর মুহূর্ত মনে পড়তেই চোখের কোণে চিকচিক করে ওঠে ইমনের। মেয়েটা কতটা কেয়ার করতো তার। নখ একটু বড় হলেই নিজেই যত্ন করে কেটে দিত। এত সুখে থাকার পরেও সে অন্য কোথাও নাকি সুখ খুঁজতে যাচ্ছিল। আসলে সুখে থাকলে ভূতে কিলায়, কথাটা সত্যি হলো ইমনের ক্ষেত্রে। 2 রাকাত সালাত পড়ে নিল ইমন। এখন কিছুটা হালকা লাগছে, মাথা থেকে বিয়ের ভূতটা নেমে গেছে। সে এরকম কিছু করতে চেয়েছিল এটা মনে হলেই নিজেকে কষে কয়েকটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করে। পিহুর কাছে ক্ষমা চাইলেই মনটা আরো শান্ত হবে এবং মাকে বলতে হবে সে দ্বিতীয়বারের মতো বিয়ে করবে না। এটা কোনোদিনই মাথায় আনবে না। সকালবেলা মায়ের রুমে নক করলো ইমন। আজ শর্তের 5 দিন। আনোয়ারা বেগম ছেলেকে দেখে ভুরু কুঁচকে ফেললেন। ইমন ইতস্তত করে বলল, মা তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? মানে শর্তের ব্যাপারে। এখন কোনো কথা শুনবো না, শর্ত মোতাবেক 1 সপ্তাহ শেষ হলেই এসো। মা আসলে বললাম তো যাও, এখন কিছুই শুনবো না। ইমন চুপচাপ প্রস্থান করলো। আনোয়ারা বেগম সোফায় বসে মাথাটা পেছনে এলিয়ে দিলেন। যাক, অবশেষে ছেলেটার সুবুদ্ধি হয়েছে। তিনি জানেন ইমন আজ কি বলতে এসেছে। ইচ্ছে করেই শোনেননি সেসব। তিনি চান ইমন আরো উপলব্ধি করুক। নাস্তার টেবিলে আজও বকা শুনল মায়ের। আজ আর মন খারাপ হলো না ইমনের, শান্তভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। আজ মায়ের প্রতি ভীষণ শ্রদ্ধা এবং ভালোবাসা কাজ করছে। খুব গর্ব হচ্ছে, কারণ সে একজন আদর্শ মা পেয়েছে। সঠিক সময়ে যদি তার মা তার লাগাম টেনে না ধরতো তাহলে আজ জীবনটা নরকে পরিণত হতো। সত্যি সে কৃতজ্ঞ তার মায়ের প্রতি। পিহুর সামনে খিচুড়ির প্লেট রাখতেই বিস্ময় নিয়ে ইমনের দিকে তাকালো পিহু। ইমন শান্ত নয়নে পিহুর দিকে তাকিয়ে আছে। পিহু কিছু বলতে চাইল, কিন্তু শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে কিছুই বলল না। তবে মনে মনে খুশি সে, যদিও সে এখনো জানে না এসবের কিছুই। খুশিটা পিহুর চোখে মুখে ভেসে উঠেছে। আনোয়ারা বেগম আর চোখে তাকিয়ে চুপ করে রইলেন। পিহু 1 চামচ খেয়ে ইমনের দিকে তাকালো। দেখলো ইমন করুণ চোখে তাকিয়ে আছে। পিহু মুচকি হাসতে ইমনের চোখে মুখে উজ্জ্বলতা বেড়ে গেল। দুপুরে চুপি চুপি বেরিয়ে যাচ্ছিল পিহু রুম থেকে। অমনি আনোয়ারা বেগম ডাক দিলেন। পিহু শটান হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, ওই একটু পানি খেতে যাচ্ছিলাম আর কি। আনোয়ারা বেগম কিছু বললেন না। শাশুড়িকে চুপ থাকতে দেখে পিহু বেরিয়ে গেল। রান্নাঘরে এসে দেখলো ইমন হাত ধরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে ইমনের কাছে গিয়ে হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, ইস কতখানি পুড়ে গেছে। ছুটে রুমে এলো পিহু। অয়েন্টমেন্ট নিয়ে দৌড়ে এলো ইমনের কাছে। যত্ন করে মলম লাগিয়ে দিয়ে বলল, আপনি একপাশে দাঁড়ান, আমি করে দিচ্ছি বাকি কাজ। মা দেখলে বকবে। তাড়াতাড়ি করে দেব, মা আসার আগেই। ইমন শান্ত হয়ে বসে রইল। পিহুকে দেখছে। এই মেয়েটাকে এত কষ্ট দেওয়ার পরেও এত ভালো ব্যবহার করে কিভাবে? পিহুর সাথে করা সেসব তিক্ত ব্যবহারগুলো মনে পড়তেই ইমনের চোখ জ্বালা করে ওঠে।
সে আজ অনুতপ্ত, ভীষণভাবেই অনুতপ্ত, তার কথার জন্য, তার আচরণের জন্য, তার ওই সিদ্ধান্তটার জন্য। রাত 2টো বাজে। পিহু আস্তে ধীরে উঠে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে এলো। দরজা আস্তে করে চাপিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, মা টের পায়নি। পিহু চলে যেতেই আনোয়ারা বেগম পাশ ফিরলেন। তিনি সবই দেখেছেন। মৃদু হাসলেন তিনি। মেয়েটা তার ছেলেকে ভীষণ ভালোবাসে। গত কয়েকদিন পিহুর ছটফটানি দেখেছেন তিনি। ঠিকমতো ঘুমোতে পারেনি মেয়েটা। আনোয়ারা বেগম উঠে বসলেন। পিহুর সাথে করা ইমনের প্রতিটা ব্যবহার তিনি লক্ষ্য করেছেন আগে থেকেই, শুধু চুপ ছিলেন সুযোগের আশায়। কারণ তখন ইমনের মন এমনিতেই বিগড়েছিল, শাসন করলে আরো বিগড়ে যেত। তাই সুযোগ বুঝেই কাজ করেছেন তিনি। ইচ্ছে করে ইমনকে পিহুর জায়গায় এনে দাঁড় করিয়েছেন, যাতে করে সে নিজেই উপলব্ধি করতে পারে পিহুর পরিশ্রম। ছেলের সাথে এমন রুড ব্যবহারে তিনি নিজেও কষ্ট পেয়েছেন, কিন্তু কঠোর ছিলেন, কারণ তিনি বুঝাতে চেয়েছেন ছেলেকে তার এমন রুড ব্যবহারে পিহুর ভেতরটা কতটা জর্জরিত হয়। পাশাপাশি রবের কাছে অসংখ্য দোয়া করেছেন ছেলেটার হেদায়েতের জন্য। আনোয়ারা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ইমনের বাবাও পিহুর মতো কেয়ারিং ছিল, সব সময় হাসি খুশি থাকতো মানুষটা। আর এত দুষ্টামি এবং দুষ্টু কথা বলতো, যেগুলো শুনলে হাসতে হাসতে পেটে ব্যথা হওয়ার উপক্রম। কিন্তু তিনি সবসময় বিরক্ত প্রকাশ করতেন স্বামীর প্রতি। কেন যেন মানুষটাকে পছন্দ হতো না, কিন্তু ওই পাশের মানুষটা কখনোই বদলায়নি। নিঃস্বার্থে ভাবে ভালোবেসে গেছেন। যখন মানুষটার ভালোবাসা উপলব্ধি করতে পারল, অনুভূতিগুলো বুঝে উঠতে চাইল, তখনই মানুষটা ছেড়ে চলে গেছেন। আনোয়ারা বেগম চোখ বন্ধ করতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজ নিজেকে খুব একা একা লাগে। মানুষটাকে খুব করে চায় পাশে, অথচ আজ সে পাশে নেই। নিজেকে খুব অপরাধী লাগে। ঠিক একই ভুল করতে যাচ্ছিল ইমন। পিহুর ভালোবাসার মূল্যায়ন না করে অন্য কোথাও ভালোবাসা, সুখ খুঁজতে যাচ্ছিল। এই পাশের মানুষটার অনুভূতির সাথে পরিচিত না হয়েই দূরে ঠেলে দিচ্ছিল। তাই তো আগেভাগেই তিনি ইমনের লাগাম টেনে ধরলেন, যাতে করে তার মতো করে আফসোস করতে না হয় ছেলেকে। ইমন নিজের ভুল বুঝতে পারলে সে তার বাবার মতোই হবে, এটা আনোয়ারা বেগম বিশ্বাস করেন। পিহু নিজেদের রুমের সামনে দাঁড়িয়ে দেখলো ইমন মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। চোখে মুখে হাজারো ক্লান্তি, বারবার নেতিয়ে আসছে, কিন্তু মেয়েটা কিছুতেই ঘুমাচ্ছে না। পিহু তাড়াতাড়ি রুমের ভেতর গিয়ে ইস্পিকে কোলে নিয়ে বলল, ইস্পিকে আমি রাখছি, আপনি একটু ঘুমান। তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? আর এখানে এসেছো মা দেখেনি? মা ঘুমিয়েছিল, লুকিয়ে বেরিয়েছে। তুমি ঘুমোবে না? সারাদিনে অনেক ঘুমিয়েছি, এখন একটু জাগলে কিছু হবে না, আপনি ঘুমান। ইমন চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। আধবোজা চোখে পিহুর দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর মেয়েকে কাছে পাওয়ায় বুকে জড়িয়ে রেখেছে। মেয়েটাও কেমন শান্ত আর চুপ হয়ে গেছে। ইমনের খারাপ লাগছে দৃশ্যটা দেখে। নিজের ফ্যান্টাসি জগতে এতই ডুবে গেছিল যে মেয়েটাকে পর্যন্ত সময় দেয়নি। নিজের মেয়েকেও অবহেলা করেছে। ক্লান্ত থাকা ইমনের চোখে তন্দ্রা নেমে এলো। সেই সাথে বেশ কিছু স্বপ্ন সাজাতে শুরু করলো তার পিহুরানী এবং মেয়েকে নিয়ে। ইমন ঘুমিয়ে যাওয়ার একটু পরেই ইস্পিও ঘুমিয়ে গেল। ইস্পিকে ইমনের পাশে শুইয়ে দিতেই ইমন ঘুমের ঘোরে ইস্পিকে কাছে টেনে নিল। পিহু বেশ অবাক হলো। গত 5 দিনে ইমনের অভ্যাস হয়ে গেছে ঘুমের ঘোরেই ইস্পিকে খোঁজে। ইমনের মাঝে আগের সবকিছু ফিরে এসেছে দেখে পিহু মৃদু হাসলো। উঠে এসে ইমনের পাশে বসলো। চুলে হাত বুলিয়ে দিতে ইমন নড়ে চড়ে আরো গভীর ঘুমে তলিয়ে গেল। পিহু ইমনের দিকে এক নজর তাকিয়ে আছে। এই কয়েকদিনই লোকটার ত্বক কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পিহুর এটা মোটেও ভালো লাগে না। ইমনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দেখলো হাতের নখ বড় হয়েছে এবং ময়লা জমেছে। সেই সাথে আঙুলের মাথায় কালো দাগ, কাটা দাগ, পোড়া দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পিহু কিছু একটা ভেবে উঠে রান্নাঘরে গেল চুপি চুপি। 10 মিনিট পর মুখে হাসি নিয়ে বেরিয়ে এসেছে। রুমে এসে ইমনের পাশে বসে একটু হাসলো, তারপর ব্রাশের সাহায্যে ফেস প্যাক লাগিয়ে দিল মুখে। ইমনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো পিহু। ইমনের ঘুম অনেক ভারী, সহজে উঠবে না পিহু জানে, তাই এসব করছে। ড্রয়ার থেকে নেল কাটার নিয়ে হাতের নখ কেটে দিল। পায়ের কাছে বসে পায়ের নখ কেটে দিয়ে উঠে দাঁড়ালো। মুচকি হেসে রুমাল ভিজিয়ে এনে শুকিয়ে যাওয়া ফেস প্যাক মুছে নিল। ড্রেসিং টেবিলের উপর থেকে সানস্ক্রিন, নাইট ক্রিম এবং ভ্যাসলিন নিয়ে ইমনের পাশে বসলো। ইমনকে বেশ জ্বালিয়ে এইসব কিনেছে পিহু, নিজের জন্য নয়, প্রিয় মানুষটার জন্য। প্রেগনেন্সির সময় রাতে পিহুর তেমন ঘুম আসতো না।
তাই বসে বসে ইমনের ত্বকে ঘষা মাজা করত। মাঝে মাঝে তো মেয়েদের মতো সাজিয়ে দিত। সকালে উঠে ইমন এসব দেখে সে কি রাগ দেখাতো, নাক ফুলিয়ে রাখতো, আর এদিকে পিহু মিটিমিটি হাসতো। শেষ পর্যন্ত ইমন আর না পেরে নিজেও হু হা করে হেসে দিত। সেসব দিনের কথা ভেবে পিহু একটা দীর্ঘশ্বাস ফেলল। সব কাজ শেষে ইমনের দিকে তাকিয়ে দেখলো এখন মানুষটাকে স্নিগ্ধ লাগছে। পিহু ঝুঁকে এলো ইমনের মুখের উপর। সকালবেলা 8টার দিকে ইমনের ঘুম ভাঙলো। সময় দেখে বেশ আতকে উঠল। এত সময় কিভাবে ঘুমলো সে? তাছাড়া ইস্পি তো প্রতিদিন 5টা অথবা 5:30টার সময় কেঁদে ওঠে। আজ এত নীরবতা দেখে খানিকটা অবাক হলো। তড়িঘড়ি করে পাশে তাকিয়েই দেখলো ইস্পি নেই। অনেক ঘাবড়ে গেছে ইমন। লাফ দিয়ে নামলো খাট থেকে। এই কয়েকদিন ইস্পিকে নিজের কাছে রাখায় মায়া অনেক বেড়ে গেছে মেয়ের প্রতি। ইস্পিকে তো এখন চোখে হারায়। ইমন বিছানার অপর পাশে মেঝেতে দেখলো মেয়ে পড়ে গেছে কিনা। সেখানেও নেই। বুকটা কেঁপে ওঠে। ভুলেই গেল বাড়িতে আরো 2জন মানুষ আছে। দোলনায় চেক করে দেখলো ইস্পি দোলনায় ঘুমাচ্ছে। ইমন স্বস্তি পেল। কোলে নিয়ে বুকে জড়িয়ে পুরো মুখে চুমু দিল। হৃৎপিণ্ড এখনো ধকধক করছে। সকালে নাস্তা এখনো বানানো হয়নি মনে হতে ইস্পিকে রেখে কোনো রকমে হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে আরেক দফা অবাক হলো। সব রান্না করা আছে। ইমন বুঝে গেল এটা পিহুর কাজ। সে কষ্ট পাক এটা মোটেও সহ্য করতে পারে না পিহু। ইমন বেশ অনুতপ্ত হলো, সাথে বিষণ্ণ হলো মন। সে মেয়েটাকে কত কষ্ট দিয়েছে, যা তা ব্যবহার করেছে, দিনের পর দিন ইগনোর করেছে, অথচ মেয়েটা একটুও রাগ করেনি, না করেছে অভিমান। ইমন সিদ্ধান্ত নিল আজকেই সে তার পিহুরানির কাছে ক্ষমা চাইবে। এখন স্নিগ্ধ বিকেল। চারপাশে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে মৃদু হাওয়া বইছে। ইমন মেয়েকে নিয়ে ছাদে এসেছে প্রকৃতি উপভোগ করতে। এই কয়েকদিনে সে আয়না দেখা তো দূরে থাক, খাওয়া দাওয়া করতে হয়েছে দৌড়ের উপর। এত কাজ এই ছোট্ট সংসারটায়, আর সে কিনা দিন রাত পিহুকে কথা শুনিয়েছে। সেসব ভেবে ফের মন খারাপ হলো। ছাদের দরজার দিকে ফিরল পিহু এসেছে কিনা দেখার জন্য। 5 মিনিট পরেই পিহু ছাদে এসে উপস্থিত হলো। আনোয়ারা বেগম জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে। পিহু ইনিয়ে বিনিয়ে ছাদে আসার কথা বলল, যদিও তিনি জানেন সব। পিহু ইমনের পাশে দাঁড়িয়ে লম্বা শ্বাস নিয়ে বলল, বাপ মেয়ে দুটো কি করছেন? প্রকৃতি দেখছি আর হাওয়া খাচ্ছি। তুমি খেতে চাইলে হাঁ করে থাকো। ইমন মুচকি হেসে বলল। পিহু ভীষণ খুশি হলো ইমনের পরিবর্তন দেখে। তবে সেটা ভেতরে চেপে রেখে মিথ্যে রাগ দেখিয়ে বলল, আপনারা দুজন তো হাঁ করে হাওয়া খাচ্ছেন না, আমি কেন হাঁ করে খাবো? প্রকৃতির সাথে আমাদের ভাব হয়ে গেছে, তাই সে আমাদের অন্যভাবে হাওয়া খাইয়ে দিচ্ছে। তোমার তো ভাব হয়নি। হুম, ঘোড়ার ডিম। কিছুক্ষণ পিনপত নীরবতা চলল। ইমন বুঝতে পারছে না কিভাবে শুরু করবে। পিহু হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো করেই বলল, আচ্ছা আপনার আর মায়ের কি কিছু হয়েছে বলুন তো? মা কেন এতদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? আমাকে কেন আপনার সাথে রাখেনি? আর কেনই বা আপনাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছে? ইমন পিহুর দিকে তাকিয়ে রইল। কোন মুখে তার কৃতকর্মের কথা বলবে বুঝতে পারছে না। হাঁসফাঁস লাগছে। পিহু ফের বলল, বলুন না। ইমন লম্বা শ্বাস ফেলে বলল, আসলে তোমাকে অনেক কিছুই বলার আছে আমার। বলুন। আমার অফিসের একজোড়া দম্পতি আছে যারা অনেক হ্যাপি। সবসময় ঘুরতে যাওয়া, একে অন্যে গিফট দেওয়া, ফেসবুকে দেওয়া ছবি সবই করতো। সেসব দেখে আমার মনে হয়েছিল আমি অনেক অসুখী। তাছাড়া বিয়ের আগে আমার অনেক ফ্যান্টাসি ছিল যা পূরণ হয়নি। আমি চাইতাম আমার স্ত্রী শাড়ি পরবে, খোপায় ফুলের মালা থাকবে, তারপর দুজন একসাথে ঘুরতে যাব, একসাথে নদীর পাড়ে ঘুরবো। কিন্তু সেসব কিছু না হওয়ায় তাই খুব জমেছিল তোমার প্রতি। বারবার মনে হতো তুমি আমাকে সুখী করতে পারোনি, তাই পরিবর্তন এসেছিল। ধীরে ধীরে তোমার প্রতি বিরক্তি কাজ করে। অফিসের ফিমেল কলিগদের কথাবার্তা, চলাফেরা এইসব দেখে বাসায় এসে তোমার এলোমেলো চুল, পরনের অগোছালো কাপড় দেখলে বিরক্ত লাগতো। এত সবের পরেও আমি সময় চেয়েছিলাম তোমার কাছে, কিন্তু তুমি কাজে ব্যস্ত হয়ে যেতে বারবার। তাই সেই সব ভেবেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। এতটুকু বলেই থামলো ইমন। পিহুর দিকে তাকালো। মেয়েটা কেমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইমন পিহুর দিকে এগোলেই পিহু কিছুটা পিছিয়ে গিয়ে বলল, তারপর বলুন। এই কয়েকদিনে আমি অনেক কিছু উপলব্ধি করেছি পিহু। আমি তোমাকে কখনোই বুঝতে চাইনি, তোমাকে আমি সময় দেইনি, সবসময় বিরক্তি প্রকাশ করেছি। আমাদের সংসারে অশান্তির কারণ আমি, আমার পরিবর্তন।
আমি বাস্তবতা থেকে ছিটকে পড়ে ফ্যান্টাসিতে ডুবে গিয়েছিলাম। আল্লাহর দিন থেকে সরে গিয়েছিলাম, ভুলে গেছিলাম আমার দায়িত্ব। পিহু, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি অনুতপ্ত। ইমন থেমে গেল। পিহু অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে, একটু পর পর শরীর কেঁপে উঠছে। ইমন বুঝলো মেয়েটা কাঁদছে, তার হৃদয়ে ভাঙন হচ্ছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে গত 8 দিন আগের ঘটনার জন্য। লিজা কোনো এক কাজে ফোন করেছিল তাকে। ফোনে কথা বলার সময় পিহু পেছন থেকে জড়িয়ে ধরায় মোবাইল মেঝেতে পড়ে ভেঙে যায়। রাগের বশে চড় মেরে দিয়েছিল পিহুকে। সেদিন মেয়েটা টু শব্দও করেনি, চুপচাপ প্রস্থান করেছিল। সেই মুহূর্তের কথা মনে হলে হৃদয়ের সূচ ফোটানোর মতো যন্ত্রণা শুরু হয় ইমনের। এই মুহূর্তে ইমনের ইচ্ছে করছে পিহুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে। বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর পিহু ইমনের দিকে ফিরল। চোখ মুখ ফুলে গেছে এই অল্প সময়ের মধ্যেই। পিহু ইমনকে বলল, আপনি জানেন জান্নাতি দরজায় কি লেখা আছে? দায়ুস, অর্থাৎ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর শুনুন, ভালোবাসা সেটা নয় যেটা জনে জনে দেখিয়ে বেড়ানো হয়। ভালোবাসা দেখানোর জিনিস নয়, অনুভব করার জিনিস। আমি আপনাকে ভালোবাসি ইমন, আর আমি কখনোই চাইবো না আমার ভালোবাসার মানুষ আমার কারণে জাহান্নামী হোক। আচ্ছা বলুন তো, আপনার কাছে কোন ব্যাপারটা বেশি ভালো লাগবে? আপনার স্ত্রীর দেহের সাইজ রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই দেখছে আর উপভোগ করছে সেটা, নাকি আপনার স্ত্রীর নখের কোনো আপনি ছাড়া আর কোনো পুরুষ দেখেনি সেটা? পিহু আর দাঁড়ালো না। পিহু দ্রুত নিচে নেমে এলো। ভীষণ কান্না পাচ্ছে তার। রুমে এসে চুপচাপ বারান্দায় বসে রইল। আনোয়ারা বেগম পিহুর যাওয়ার দিকে তাকিয়ে অবাক হলেন। তিনি জানেন পিহু ইমনের সাথেই ছিল। হঠাৎ এমন কি হলো দুজনের মাঝে বুঝতে পারছে না। সকাল থেকেই তো হাসি খুশি ছিল মেয়েটা। আনোয়ারা বেগম উঠে ইমনের রুমে গেলেন। দেখলেন ইমন মনমরা হয়ে বসে আছে। তিনি ইমনের পাশে বসে নরম কণ্ঠে বললেন, কি হয়েছে তোমাদের? পিহু কাঁদছিল কেন? আমি পিহুকে সব সত্য বলে দিয়েছি মা, এবং ক্ষমাও চেয়েছি। জানি না পিহু আমাকে ক্ষমা করবে কিনা। আনোয়ারা বেগম লম্বা নিঃশ্বাস নিয়ে ফেলে বললেন, শোনো, তোমায় কিছু কথা বলি। পিহু সারাদিন রান্নাঘরে গরমে পুড়ে কাজ করে। তার কোমরে কালো দাগ থাকবে স্বাভাবিক। রাত জেগে তোমার মেয়েকে পাহারা দেয়। তার চোখের নিচে কালি, মুখে ব্রণ থাকবেই। তোমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের স্বাস্থ্যের কথা ভাবেনি। সেই মেয়েটার পেটের মেদ বাড়বেই, শরীরের সৌন্দর্য নষ্ট হবেই। এগুলো স্বাভাবিক ব্যাপার। এটা তোমার ফ্যান্টাসি জগতের ডিজনি ওয়ার্ল্ড নয় যে নায়িকাদের মতো ত্বকের চামড়া টান টান থাকবে, মুখে কোনো ব্রণ থাকবে না, গায়ে কোনো দাগ থাকবে না। বাচ্চা হওয়ার পরেও স্বাস্থ্যের কোনো পরিবর্তন হবে না। তুমি যেসব মেয়েদের দেখে তাদের সাথে পিহুর তুলনা করছো, মিলিয়ে দেখো তারা পিহুর কাছে ঘেঁষার মতো যোগ্যতা রাখে না। তারা সারাদিন রূপচর্চা নিয়ে পড়ে থাকে। তোমার স্ত্রী সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে না। তোমার জন্য রান্না করে, তোমার বাচ্চা সামলায়, তোমার মায়ের সেবা করে, তোমার কাপড় ধোয়, তোমার বাচ্চার হাগু মুতের কাপড় ধোয়, তোমার মায়ের কাপড় ধোয়, নিজের হাতেই এসব করে। এত কিছুর পরেও অভিযোগ করে না। কোনো দিন বলেনি একটা কাজের মেয়ে রাখুন। এসবের ফাঁকে আবার তোমার সেবাও করে, রাতে তোমার মনোরঞ্জন করে। তোমার চামড়ার ত্বক এত উজ্জ্বল কেন কখনো ভেবেছো? মেয়েটার ঘষা মাজার ফল। তোমার সাথে ঝগড়া করে কত ক্রিম আনলো, কখনো দেখেছো নিজে ব্যবহার করেছে? তোমার জন্যই এনেছে সে। ছুটির দিনে কখনো মেয়েটার কি খেতে ইচ্ছে করে জানতে চেয়েছো? কখনো 10 টাকা ব্যয় করে মেয়েটার জন্য চকলেট এনেছো? বাসায় ফেরার সময় 10-20 টাকা ব্যয় করে একটা ফুলের মালা অথবা আলতা এনে হাতে দিয়ে বলেছো, আজ একটু সাজো? কখনো কাজল কিনে দিয়েছো? কখনো মেয়েটাকে নিয়ে চন্দ্রবিলাস করেছো? বৃষ্টির দিনে একসাথে ভিজেছো? বাসায় ফিরে এলোমেলো চুলের মেয়েটার চুল নিজে হাতে আঁচড়ে দিয়েছো? কখনো মাথায় তেল দিয়ে দিয়েছো? কখনো বাসায় ফিরে বলেছো, আজ একটু শাড়ি পরো? সেসব কিছুই করনি। তবু তুমি চাও সে তোমার ফ্যান্টাসি জগতের মেয়েদের মতো হোক। ওর কি চাওয়া পাও নেই? ওর কি খারাপ লাগা, ক্লান্ত লাগা নেই? ওর কি যত্ন পেতে ইচ্ছে করে না? সবসময় শুধু দিয়েই যাবে? বিনিময়ে ওই মেয়েটা তোমার কাছ থেকে কিছুই আশা করতে পারবে না? ওকে একটু ভালোবাসা দিয়েই দেখো, তোমার দুনিয়ায় সুখের রঙে রাঙিয়ে দেবে। একটা কথা মনে রেখো, সংসার জীবনে রূপ রং চোখ জুড়ায়, মন জুড়ায় না। আজকে তুমি আরেকটা বিয়ে করলে কিছুদিন পরেই ফ্যান্টাসি কেটে যেত। এরপর সেই বিবাহ তোমার গলায় ফাঁস হয়ে আটকে যেত। না ধরতে পারতে, না ছাড়তে পারতে। সবশেষে দুটো কথা বলি, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।
পৃথিবীর সব দামি সম্পদের চেয়েও একজন পুরুষের কাছে সবচেয়ে দামি হলো দিনদার আদর্শ স্ত্রী। হীরা পেয়েছো তুমি, সময় থাকতেই মূল্য দাও। আজ পুরো একদিন হয়ে গেল পিহু ইমনের সাথে কথা বলে না, এমনকি মায়ের রুম থেকেও বের হয় না। খাবার সময় মায়ের সাথে এসে খেয়ে চলে যায়, ইমনের দিকে ফিরেও তাকায় না। পিহুর একদিনের অবহেলায় ইমনের মন যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর সে তো প্রায় 6 মাসের বেশি সময় মেয়েটাকে অবহেলা করেছে। কেমন লেগেছে মেয়েটার তখন? এইসব ভেবেই চোখ বন্ধ করে নিল ইমন। চোখের কর্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ইস্পি বাবার বুকের উপর বসে খেলছে, আধো আধো স্বরে বা বা বলে ডাকছে। ইমন সেটা খেয়াল করেই উঠে বসলো, মেয়েকে 2 হাতের মাঝে নিয়ে বলল, আবার বলো তো মা, বা 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 বা। মেয়ের মুখে বাবা ডাক শুনে খুশিতে জড়িয়ে ধরল। মেয়েকে সামনে এনে পুরো মুখে চুমু দিল, সামনে বসিয়ে বলল, মা বলো, মা মা। ইমন মেয়েকে জড়িয়ে ধরে হঠাৎই ডুকরে কেঁদে ওঠে। আজ পিহুকে খুব মিস করছে, খুব মানে খুব। সে কিভাবে পারলো তার পিহুরানীকে কষ্ট দিতে, কিভাবে পারলো? বাবার কান্না দেখে ইসমি আবার বলল, বাবা। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে ইমন মাথা তুলে সেদিকে তাকালো। পিহুকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে অবাক হলো, পরক্ষণেই ঝাপটে ধরে বলল, পিহু, আমাকে ক্ষমা করে দাও, আমি অনুতপ্ত। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ মাফ করে দাও। আজ কি আমরা একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারি? তুমি চাইলে প্রতিদিন আমরা সুন্দর মুহূর্ত কাটাবো। পিহু মুখ টিপে হেসে বলল, প্রতিদিন আমি ক্লান্তও থাকতে পারি। ইমন পিহুর চোখের দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে দুষ্টামির রেখা। কিছুক্ষণ টাইম লাগলো পিহুর কথার অর্থ ধরতে। যখন বুঝতে পারলো, লাফিয়ে নামলো খাট থেকে। মুহূর্তেই কোলে তুলে ঘুরতে শুরু করেছে ইমন। পিহুও খিলখিল করে হাসছে, সেই সাথে হাসছে তাদের পিচ্চি মেয়েটা। হাততালি দিচ্ছে বাবা মায়ের আনন্দ দেখে। পিহুকে নামিয়ে ইমন ফের পিহুকে আলিঙ্গন করে ঝরঝর করে কেঁদে ফেলল। বলল, আমাকে ক্ষমা করেছো তুমি? করেছি করেছি, এখন আর বাচ্চাদের মতো কাঁদবেন না তো। পিহুর কথা ইমন কান্না থামিয়ে পিহুর দিকে তাকালো। চোখাচোখি হতেই দুজনে ফিক করে হেসে দিল। ইমন মেয়েকে কোলে নিয়ে পিহুর সামনে দাঁড়িয়ে বলল, মা বলো তো আম্মু। ইস্পি হাততালি দিয়ে বলল, মাম্মা, বাব্বা। দুজনে আবারও হাসতে শুরু করেছে। এর মধ্যে ইস্পি ইমনের গায়ে প্রস্রাব করে দিয়েছে। ইমন বোকার মতো তাকালো পিহুর দিকে, তারপরেই আবার হেসে উঠল দুজন। আজকে নাস্তা ইমন এবং পিহু দুজনে মিলেই বানিয়েছে। ইসমি তার দাদির সাথে গাড়ি দিয়ে খেলেছে বসার ঘরে। দুজনে নাস্তা বানাতে গিয়ে আটা মাখিয়েছে নিজেদের গালে হাতে। দুষ্টামি করে নাস্তা বানিয়ে টেবিলে রাখতেই ইমনের ফোন বেজে উঠল। অফিসের কল দেখে রিসিভ করলো। আনোয়ারা বেগম বললেন, কে ফোন করেছে? অফিস থেকে, আজকেই যেতে বলেছে। ঠিক আছে যা, অনেকদিন তো বন্ধ দিলি। আচ্ছা আসো, নাস্তা খেয়ে নি। নাস্তা শেষে ইমন রুমে এলো, পিছনে পিহু এলো। ইমনের কাপড় চোপড় বের করে দিয়ে চলে যেতে চাইলে ইমন দুষ্টু হেসে পিহুর পথ রোধ করলো। পিহু বোকার মতো তাকিয়ে বোঝার চেষ্টা করছিল। তার আগেই হ্যাচ কাটানে পিহুকে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ইমন। ইমন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। পিহু ইমনের যাওয়া দেখল। মনটা একটু ছটপট করছে পিহুর। যখন থেকে অফিসের ফোন এসেছিল তখন থেকেই এমন হচ্ছে। রবের কাছে দোয়া করলো যাতে ইমনের কিছু না হয়, সে যেন সুস্থ অবস্থায় বাড়ি ফিরেও আসে। এদিকে অফিসে এসে ইমন জানতে পারলো লিজাকে এমডি করা হয়েছে। ইমন আলতো হেসে পাশ কাটিয়ে চলে এলো। এসবে তার কিছু যায় আসে না। আজকে মেয়ে কলিগদের কিছুটা এড়িয়ে চলেছে। দুপুরের দিকে ক্যান্টিনে খাবার খাওয়ার সময় লিজা ইমনের সামনে এসে বসেছিল কথা বলার জন্য। ইমন সৌজন্যতার হাসি দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে গেল। খেতে খেতে পিহুর সাথে কথা বলেছে, মেয়ের সাথে কথা বলেছে। অন্যদিনের তুলনায় আজ নিজেকে খুব ফুরফুরে লাগছে ইমনের। অফিস শেষে নিচে নেমে হাঁটতে লাগলো ইমন। সামনের টং দোকানের সামনে তাদের অফিসের বিখ্যাত সেই কাপলকে দেখতে পেল, তবে আজ তারা জোড়া নেই। ইমন সেদিকে এগিয়ে যেতে এই লোকটা বলল, আরে ইমন ভাই যে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? তাছাড়া আপনি আজ অফিস এলেন না যে? অফিস ছেড়ে দিয়েছি। আর বলছেন ভালো থাকার কথা? জীবনটা ধ্বংস করে দিয়েছে ওই কাল নাগিনী। মানে? আপনারা তো অনেক হ্যাপি কাপল ছিলেন, তাই না? এগুলো সবই লোক দেখানো ছিল। বস্তুত আমি কখনোই সুখ পাইনি ওর সাথে থেকে। সবসময় শুধু আমার টাকা উড়িয়েছে। আব্বা আমার সাথে যা তা ব্যবহার করেছে।
আমাকে বলেছে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতাম। কত ঠাট বেটির চিন্তা করেছেন। তাই বললাম, আমার আব্বা আম্মা যাবে কেন? যাইতে হলে তুই যা। কিছুদিন আগেই চলে গেল। পুরুষ মানুষ কখনোই তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারে না, আর সে সারাদিন তার ছেলে বন্ধুদের গা ঘেঁষে চলতো। এসব আর সহ্য হচ্ছিল না, তাই ছেড়ে দিয়েছি। ইমন কোনো রকমে আসছে বলে হাঁটা ধরল। তাদেরকে দেখে সে নিজেকে অসুখী ভাবছিল, আর এখন দেখা গেল তারা নিজেরাই সুখী না। পিহুকে কতটা কষ্ট দিয়েছে সে, সেই সব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। আসার পথে ফুলের দোকান দেখে দাঁড়িয়ে গেল ইমন। 15 টাকা দিয়ে একটা লাল গোলাপ কিনে নিল। বাসায় এসে কলিং বেল চাপতেই পিহু দরজা খুলে হাসি মুখে দাঁড়ালো। ইমন কিছু না বলেই ফুলটা বাড়িয়ে দিল পিহুর দিকে। বিস্ময়ে পিহু একেবারে স্তব্ধ হয়ে গেছে। ইমনের কাশির শব্দে বাস্তবে ফিরল। ফুলটা নিয়ে ইমনকে রুমে ঢোকার জায়গা করে দিল। পিহু যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। এর আগে এত খুশি আর কখনো হয়নি পিহু। আনন্দে পিহুর ভেতরটা বারবার লাফিয়ে উঠছে। রুমে এসে বুঝলো ইমন ওয়াশরুমে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে ফুলটা কানের পাশে গুঁজে ক্লিপ দিয়ে আটকে দিল। রাতের খাবার দিল ইমনকে। খেতে বসে বারবার পিহুর দিকে আর চোখে তাকিয়ে ইমন। মেয়েটা বারবার গোলাপটা ছুঁয়ে দিচ্ছে আর মৃদু হাসছে। পিহুর আনন্দ দেখে ইমনের মনেও ভালো লাগায় ছেয়ে গেল। পরের দিন ইমন অফিস যাওয়ার পর পিহুর আবার সেই একই ফিলিংস হচ্ছে। ইমনের সুস্থতার দোয়া চাইল পিহু। রুমে গিয়ে গতকালের শুকনো ফুলটা হাতে তুলে নিল। সেটাই নেড়ে চেড়ে দেখতে লাগলো। অফিসে আসার পর আজকে লিজা একটু বেশি গায়ে পড়ে কথা বলতে চাইছে, যা ইমনের মোটেও ভালো লাগছে না। সেদিন প্রপোজের পর সে হ্যাঁ বা না কিছুই বলেনি, এমনকি লিজাকে কোনো পজিটিভ ইঙ্গিতও দেয়নি। তবুও কেন এমন করছে বুঝতে পারছে না ইমন। মনে মনে ভাবলো এই চাকরিটা ছেড়ে দেবে। এর মধ্যে পিয়ন এসে বলে গেল এমডি ম্যাম ইমনকে ডেকে পাঠিয়েছে। ইমন একটু অবাক হলো। পরক্ষণে বিরক্তিতে কপাল কুঁচকে এলো। বিরক্ত হয়ে এগিয়ে গেল সেদিকে। রুমে নক করে ঢুকলো। লিজা সামনে চেয়ার দেখিয়ে বসতে বলল। এমন বদ্ধ রুমে লিজার সামনে বসে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে ইমনের। তার উপর লিজার হাব ভাব সুবিধের লাগছে না। লিজা ল্যাপটপ এগিয়ে দিয়ে একটা প্রজেক্ট দেখতে বলল। ইমন সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এই ফাঁকে লিজা উপরের কোট খুলে বসলো। ইমন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, এটা আমি বুঝেছি ম্যাম। লিজার দিকে তাকিয়ে থমকে গেল। পাতলা ফিনফিনে শার্টের উপর দিয়ে ভেতরের আন্ডারগার্মেন্ট স্পষ্ট। ইমন তাড়াতাড়ি উঠে গিয়ে বলল, আমি আসছি। পিয়নকে দিয়ে এটা পাঠিয়ে দেবেন আমার কাছে। কুল মিস্টার ইমন, অ্যান্ড ডোন্ট কল মি ম্যাম। এই অফিসে আপনাকে আমার ভালো লাগে একটা বিশেষ কারণে। সেই কারণ কি আপনি জানেন? আসছি। ইমন বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। লিজা পেছন থেকে ইমনের শার্ট ধরে টান দিয়েছে। লিজার গায়ে যেন দানবীয় শক্তি ভর করেছে। এক টানে ইমনের সে টেবিলের উপর চিত হয়েই পড়ল। লিজা ইমনের গায়ে সাথে লেপ্টে দাঁড়িয়ে বলল, এই অফিসে আপনিই আছে সবচেয়ে জেন্টেলম্যান। দ্যাটস ওয়াই আই লাইক ইউ। অ্যাডমির কেবিন থেকে দস্তদস্তির আওয়াজ পেতেই সকলে সেদিকে জড়ো হয়ে গেল। কেউ একজন সাহস করে গিয়ে দরজা খোলার আগেই ইমন দরজা খুলে বেরিয়ে আসার সময় বলল, ইউ ব্লাডি বিচ, চাকরির ভয় দেখাস আমাকে? তোর চাকরি আমি করব না। এক্ষুনি রিজাইন লেটার দিয়ে যাচ্ছি। এর মধ্যেই বড় স্যার চলে এলেন। তাকে দেখেই লিজা ইনিয়ে বিনিয়ে সব দোষ ইমনের উপর চাপালো। ইমন হতবাক হয়ে গেল মুহূর্তেই। ইমনকে বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরতে দেখে পিহু এবং আনোয়ারা বেগম দুজনেই অবাক হলেন, সেই সাথে চিন্তিত হয়ে পড়লেন। ইমন সোফায় বসে গায়ে দিয়ে দিল। পিহু জলদি রান্নাঘরে গিয়ে শরবত বানিয়ে আনলো। ইমনকে দিতেই ঢকঢক করে সব খেয়ে নিল। আনোয়ারা বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন কি হয়েছে। এতেই ইমন মাকে ধরে হু হু করে কেঁদে ফেলল। পিহু বেশ ঘাবড়ে গেছে। আনোয়ারা বেগম নিজেও ঘাবড়েছেন। ইমনকে শান্ত করতেই সব খুলে বলল। সব শুনে দুজনেই স্তব্ধ হয়ে বসে রইল। শেষ দিকে বিচারে ইমনই জিতেছে। এর আগেও নাকি লিজার নামে এরকম কিছুর কমপ্লেন এসেছিল, তাই বড় স্যার যথেষ্ট সন্দেহ করেছিলেন লিজাকে। তাছাড়া ইমনের শার্ট পেছনের দিক থেকে ছেঁড়া দেখে তিনি কনফার্ম হয়ে গেছিলেন। পরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখার পর লিজাকে বরখাস্ত করেছেন। ইমন আসার সময় রিজাইন লেটার দিয়ে এসেছে। পিহু ইমনকে ধরে নিয়ে গেল রুমে। সে এখনো সেসব ভুলতে পারছে না। আজকে আল্লাহ সহায় না হলে যে কোনো কিছু ঘটতে পারত।
সেই ঘটনার অনেক দিন পার হয়ে গেছে। ইমন সারাদিন ভাবনায় ডুবে থাকে কি কাজ করবে। এই ধরনের অফিসে সে আর কাজ করবে না। ফ্রিমিক্সিং কাজের ভয়াবহতা সে হাড়ে হাড়ে টের পেয়েছে। বিছানায় শুয়ে শুয়ে এইসবই ভাবছিল ইমন। ভর দুপুরে পিহু ইপসিকে কোলে নিয়ে রুমে ঢুকলো। মেয়েটা ঘুমিয়ে গেছে। ইপসিকে খাটে শুইয়ে দিয়ে পিহু মাথা চুলকাতে লাগলো। ইমন বলল, তোমার মাথায় কি উকুন হয়েছে পিহু রানী? হ্যাঁ, আসো তোমার মাথায় উকুন দেখি। আপনি পারবেন? ইমন কিছু না বলে পিহুকে টেনে বারান্দায় নিয়ে এলো। নিজে চেয়ারে বসে পিহুকে তার সামনের মোড়ায় বসিয়ে চুলে বিলি কাটতে শুরু করে। পিহুর বেশ ভালো লাগছে। ইমন বেশ মনোযোগ দিয়ে দেখতে লাগলো। উকুন পেয়েছেও, কিন্তু বেচারা ধরার আগেই ফুরুত হয়ে গেছে। ইমন সেসব পিহুকে বর্ণনা করে বলছে আর পিহু হাসছে। দুজনের আনন্দে চারপাশের পরিবেশও যেন আনন্দিত হয়ে উঠেছে। 1 মাস পেরিয়ে গেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারলো না ইমন। পিহু রুমে এসে ইমনের পাশে দাঁড়িয়ে বলল, কিছু কি ভেবে যে দেখেছেন? আচ্ছা, ব্যবসা করলে কেমন হয়? সেখানে ফ্রিমিক্সিং এর মতো ভয়াবহ কোনো ব্যাপার থাকবে না। হ্যাঁ, এটা বেশ ভালো আইডিয়া। কি ব্যবসা করবেন? মাছের ব্যবসা। দুষ্টু হেসে বলল ইমন। ইস, আপনার গায়ে সারাদিন মাছের গন্ধ থাকবে। ইমন পিহুকে মৃদু আলিঙ্গন করে বলল, কাছে আসবে না তখন? আসবো, লেপ্টে থাকবো আপনার সাথে। তারপর আপনাকে নিজের মনের মতো করে সাজিয়ে নেব আমি। ইমন হেসে ফেলল। পিহুও হাসলো। পরের দিন ইমন তাদের বাসার পাশেই যে খালি জমি আছে তাদের সেখানেই দোকান দেবে ভাবছে। মায়ের সাথে কথা বলে তার চাচাদের সাহায্যে কাজে নেমে পড়ল। 1 মাসের মধ্যেই সব কমপ্লিট। ইমন সত্যিই মাছের ব্যবসা শুরু করেছে। সুন্দর করে লাইটিং করেছে দোকান, বড় বড় ডিপ ফ্রিজ বসিয়েছে। যারা জাহাজে করে মাছ আনে তাদের সাথে কন্ট্যাক্ট করেছে। সব শেষে কিছুদিনই হলো ব্যবসা শুরু করে দিয়েছে। অবশেষে একটা হালাল ব্যবসা শুরু করতে পেরেছে, এতেই অনেক খুশি ইমন। রবের কাছে অনেক শুকরিয়া জানায় সে এবং তার পরিবার। যদিও ব্যবসা তেমন একটা ভালো চলে না, তবুও ইমনের বিশ্বাস একদিন তার ব্যবসার খুব উন্নতি হবে। রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষে পিহু এবং মেয়েকে সোফায় বসিয়ে দিল ইমন। নিজে তাদের পায়ের কাছে বসে আলতার প্যাকেট বের করলো। পিহু বিস্মিত হয়ে বলল, আলতা? তোমার খুব পছন্দের জিনিস এনেছি। আপনি কিভাবে জানলেন? তুমি হচ্ছে আমার হৃদয়ের রানী। তোমার মনের খবর আমি না জানলে কে জানবে? খুশিতে পিহুর চোখে নোনা পানি চিকচিক করে উঠল। ইমন যত্ন করে আলতা লাগিয়ে দিল পিহুর পায়ে, তারপর লাগালো মেয়ের পায়ে। ইস্পিকে কোলে নিয়ে পিহুর হাত টেনে নিয়ে গেল ছাদে। আজকে তারা 3 জনে চন্দ্রবিলাস করবে। ইমনের ব্যবসার এখন কিছুটা উন্নতি হয়েছে। 2 জন স্টাফ রেখেছে, সেই সাথে অনলাইনেও ব্যবসা শুরু করেছে। অল্প স্বল্প যা আয় হয় তাতেই তাদের ছোট্ট সংসার চলে যায় সুন্দরভাবে। আজকে ইমন দোকানে যায়নি, বাসায় ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর মা মেয়েকে সাজতে বলে সে রান্নাঘরে গেল। সব কাজ শেষে রুমে এসে দেখলো দুজনে সেজে বসে আছে। ইমন মুচকি হেসে বারান্দার দরজা খুলল। সকাল থেকেই বন্ধ করে রেখেছিল এবং ধারা জারি করেছিল পিহুর জন্য, যাতে করে এখানে সে প্রবেশ না করে। ইমন মাঝারি সাইজের বক্স বারান্দায় নিয়ে সব সাজিয়ে দুজনকে আসতে বলল। পিহু বারান্দায় এসে অবাক হয়ে গেল। খুশিতে হেসে ফেলে পরেই আবার কেঁদে ফেলল। ইমন পিহুকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, পিহু রানী, কাঁদছো কেন? আপনি কিভাবে বুঝলেন? আমার কিছুদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছে করছিল। বললাম না, তুমি আমার হৃদয়ের রানী। তোমার মনের কথা আমি না জানলে কে জানবে? পিহু ফের হেসে দিল। ইমন বারান্দায় ছোট্ট গোল একটা টেবিল বসিয়েছে। টেবিলের উপর সাদা কাপড় বিছিয়ে সেখানে কিছু ফুল ছড়িয়ে দিয়ে ফুচকার আইটেম সাজিয়েছে। 2 পাশে 2টা চেয়ার। ইস্পি হাততালি দিয়ে হাসছে। বারান্দায় গ্রিলগুলো লতা ফুল দিয়ে সাজিয়েছে। এক কথায় বারান্দাটা অসাধারণ দেখাচ্ছে। পিহু মনে মনে যেমন চাইতো তেমনই। ইমন একটা চেয়ার টেনে দিয়ে বলল, প্লিজ ম্যাম, সিট হেয়ার। পিহু মুচকি হেসে এগিয়ে গিয়ে চেয়ারে বসল। ইমন ইপসিকে অন্য চেয়ারে বসিয়ে দিল। ইমন মাথায় গামছা বেঁধে ফুচকা তৈরি করে পিহুর বাটিতে তুলে দিয়ে বলল, নিন ম্যাম, খেয়ে দেখুন কেমন হয়েছে। আপনি বসবেন না? না, আজকে আমি আপনাদের দুজনের জন্য ফুচকাওয়ালা। আরেকটা ফুচকা অর্ডার করুন ম্যাম। পিহু খিলখিল করে হেসে দেয়। মায়ের দেখা দেখি ইস্পিও হাসে। সেই সাথে যেন হেসে উঠে বারান্দার অবস্থান করা
প্রতিটা বেরং বেরঙের ফুল। বারান্দার বাইরে গাছের ডালে কোকিল ডাকছে মধুর সুরে। এই বুঝি বসন্ত এসে গেছে।